নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গতকাল দুবরাজপুর পৌর এলাকা এবং হেতমপুরে বিজেপির দেয়াল লিখন সংবাদে দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জির পরিবর্তে মুদ্রণ ভুলের জন্য বিজেপির দুবরাজপুর ব্লক সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি প্রচারিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। একসঙ্গে ৫-এর বেশি দলীয় কর্মীদের দল থেকে সাসপেন্ড। জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের মিছিল ও বিক্ষোভ সিউড়িতে। বিশ্বভারতীতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। লোকপুর থানার উদ্যোগে চোলাই মৎস্য ধৃত এক। দুবরাজপুরে আহলে সুন্নাত জামে নৈমি মাদ্রাসাতে ইফতার পার্টি। দলবিরোধী কার্যকলাপ, দলীয় প্রার্থীকে সমর্থন না করা, দলের পথ ধরে রেখে অথবা দলের নাম করে বিভিন্ন জায়গায় নিজেদের ক্ষমতা প্রদর্শন ইত্যাদির অভিযোগে আজ সোমবার ১ এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা বীরভূমের কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ একসঙ্গে ৫-এর বেশি দলীয় কর্মীদের দল থেকে সাসপেন্ড করলেন। কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের নির্দেশেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি তিনি এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যাদের সাসপেন্ড করা হয়েছে তারা আজকের পর থেকে যদি দলের নাম করে কোথাও কোনো ক্ষমতা প্রদর্শন অথবা সুবিধা পেয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের এদিন সাসপেন্ড করা হলো তারা হলেন অপূর্ব চৌধুরী, সত্য ভট্টাচার্য, রথিন সেন, সঞ্জয় অধিকারী, মৃণাল বোস। এছাড়াও আরও কয়েকজনের নাম রয়েছে যাদের দলীয় সমস্ত পদ এবং সদস্য থেকে বহিষ্কার করা হলো। প্রসঙ্গত, সঞ্জয় অধিকারী একটি ভিডিও বার্তার মধ্যে দাবি করেছিলেন তারা ৪০ জন কংগ্রেস নেতাকর্মী মিল্টন রশিদকে প্রার্থী হিসেবে মানছেন না এবং তার বিরুদ্ধে ভোট করবেন। এমন ঘটনার পরই এই পদক্ষেপ নিতে দেখা গেল কংগ্রেস নেতৃত্বকে। এদিন বহিষ্কৃত কংগ্রেসের সঞ্জয় অধিকারী ও মৃণাল বোস জানান, জানি না, আমরা জানিও না, আর কি কারণে বহিষ্কৃত জানি। এটা তো প্রথম কথা হচ্ছে, বহিষ্কার করতে গেলে তার তো একটা নোটিশ দরকার, তাকে নোটিশ দিতে হবে। সে নোটিশ দেওয়ার পর একখানা আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট, এটা আমি ওনার দয়াতে নেই, এটা এআইসিসি দয়াতে। এআইসিসি আমাকে দিয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং পিসিসি মেম্বার, সেটা এআইসিসি অনুমোদন। তাই আমাকে বহিষ্কার করার আগে ওকে শোকজ করতে হয়। আর কি কারণে বহিষ্কার করবি? আমি ৫৬ বছর পলিটিক্যাল লাইফ এবং কংগ্রেসের সঙ্গে জড়িয়ে আছি। তো কংগ্রেস আমাদেরকে কি দিয়েছে, কংগ্রেস আমাদের কি দিয়েছে, এবং সেখানে আমার জানি না অধীর চৌধুরী কেন সিদ্ধান্ত নিয়েছে, সেটা আপনার অধীর চৌধুরীকে বলুন। আপনারা মিল্টন রশিদের বিরোধিতা করছেন, তাই তো? ভোটে মিল্টন রশিদের বিরোধিতা করছেন তাহলে? কে বলছে, কে বলেছে এ কথা? কে বলেছে কংগ্রেসের ক্যান্ডিডেট বিরোধিতা করা হচ্ছে? আমি একটা কংগ্রেসের জন্ম দিয়েছি, তা থেকে কংগ্রেসের বিরুদ্ধে যাওয়া আমাদের কখনো সম্ভব নাকি? এবং কংগ্রেসের বিরুদ্ধে কে বলেছে? আমরা আপনারা শুনেছেন কেউ কোনো দিন কোনো জায়গায় শুনেছেন? আমরা তবে এটা ঠিক, আমাদের একটা অভিমান থাকতে পারে, কারণ একটা ওয়ার্কিং প্রেসিডেন্ট অধীর চৌধুরী এখানে বেনিমাধব মোড়ে একটা মিটিং, বেনিমাধব স্কুলে মিটিং করতে এলো। সেখানে কয়েকটা চ্যাংড়া ছেলে যাদের কংগ্রেসের কোনো জানে না, তারা বাধা দিয়েছে সে মঞ্চে ঢোকার জন্য। তারপরে আজকে বিধানসভার ক্যান্ডিডেট, আমি তো বিধানসভায় দাঁড়াতে চাইনি, আমাকে জোর করে করা হয়েছিল বিধানসভার ক্যান্ডিডেট, এবং সেখানে বায়োডাটা নেওয়া হয়েছিল। সেখানে ৭৫ থেকে ৮৫ বছর বয়স করা হলো, এআইসিসিকে জানানো হলো, আমরা সব জানি না। তো তারপরে এই নয় যে কংগ্রেসের বিরুদ্ধে আমরা, কংগ্রেস ক্যান্ডিডেট যে দিয়েছে, কারণ আমাদের সঙ্গে কোনো আলোচনা করেছে? আমি তো ওয়ার্কিং প্রেসিডেন্ট, বারবার তো অধীর চৌধুরী কংগ্রেস বলে যে ওয়ার্কিং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে সব কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই জেলায় কোনো সিদ্ধান্ত নিয়েছে? কোনো দিন সিদ্ধান্ত নিয়েছে? আমি একটা ট্রেড ইউনিয়ন করি, সেখানে ট্রেড ইউনিয়নে আমরা বিভিন্নভাবে অনেকভাবে অধীর চৌধুরীকে বলার চেষ্টা করেছি, কিন্তু অধীর চৌধুরী শোনে না। অধীর চৌধুরী নিজেই বলে যে আমার মিল্টন ছাড়া কেউ নেই। তো মিল্টন করুক, তা আমাদের কী করা আছে?
পাঁচজনকে বহিষ্কার করা। আমি জানি না, আই ডোন্ট নো। 5 জনকে বহিষ্কার করছে, আপনাদের মুখে শুনছি। এর পরের স্টেপ কী হবে? না, কি পরের আগে দেখি কেন বহিষ্কার করছে, কী কারণে করেছে। বহিষ্কার তো অধীর চৌধুরী আমাদেরকে করতে পারে না। বহিষ্কার করতে গেলে এআইসিসি করবে, অধীর চৌধুরী বহিষ্কার করবে কি? কেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি এমন একটা প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কোনো দিন জেলা কংগ্রেসের কাউরির সঙ্গে কোনো আলোচনা করেছেন? কোনো দিন বসেছেন? তো অধীর চৌধুরী এখন তিনি বললেন যে আমি ঠিক আছে, লোকসভায় প্রার্থী ঠিক করুক, প্রার্থী ঠিক করতে একটা আলোচনার দরকার আছে। আপনারা অধীর চৌধুরীকে বলুন না যে বীরভূম জেলা কংগ্রেসের যে কমিটি হয়েছে, সে কমিটি একটা জেলায় একটা পাড়াতে 3টে ওয়ার্কিং প্রেসিডেন্ট কী করে হয়? সারা পশ্চিম বাংলায় খুঁজে পাবেন না। কেন? কিসের জন্য? মিনাল বোসকে আটকাবার জন্য? ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে একটা পাড়াতে 3টে। তো এইগুলো বলতে গেলে অনেক কথা বলতে হয়। তবে এইটুকু বলবেন, কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকলেও কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বক্তব্য নেই। আপনার নাম? মৃণাল কান্তি বোস, কার্যকারী সভাপতি, বীরভূম জেলা কংগ্রেস কমিটি। আচ্ছা, দুদিন ধরে একটা চলছে যে কংগ্রেসের মধ্যে দুটো গোষ্ঠী বীরভূম জেলায় এবং একে অপরের বিরোধিতা করছে, এরকম একটা প্রশ্ন উঠছিল। সেখানে দাঁড়িয়ে আজকে প্রার্থী মিল্টন রশিদ এবং জেলা সভাপতি আপনাদের 5 জনকে সাসপেন্ড করেছে দল থেকে, কি বলবেন? এই আপনাদের মুখে শুনলাম, তো আমরা সেভাবে আমাদের কাছে যখন চিঠি আসবে সেভাবে আমরা উত্তর দেবো। আমরা কংগ্রেস বিরোধী নয়, আমরা মিল্টন বিরোধী। আমরা কংগ্রেসের ভোট করব। আরও জেলায় যেগুলো কংগ্রেসের প্রার্থী আছে, যারা বামফ্রন্টের প্রার্থী আছে, জোটের প্রার্থী আছে, তাদের হয়ে ভোট করব। আমাদের বীরভূম জেলায় আমরা ভোট করবো না। আমরা মিল্টন বিরোধী, আমরা কংগ্রেস বিরোধী কখনোই নয়। এতে যদি দল সাসপেন্ড করে আমরা স্বাগতম, কোনো অসুবিধা নেই আমাদের। মিল্টন রশিদের বক্তব্য, দেবাশিস ধর প্রার্থী হওয়ার পরেই আপনাদের এই বেশ কিছু জন আর কি জেলা কংগ্রেসের তারা গাইতে শুরু করেছে, গোপন আতাতের অভিযোগ তুলেছে। বিষয়ে গোপন আতাত। দেখুন, দেবাশিস ধরকে আমি চিনিও না, কোনোদিন দেখিও নি। হ্যাঁ, সে মিল্টন রশিদ কী বলছে সেটা মিল্টন রশিদ জানে, কিন্তু দেবাশিস ধর বিজেপির প্রার্থী, কংগ্রেস হচ্ছে বিজেপির অ্যান্টি দল। অতএব সেহেতু দেবাশিস ধর কোথায় কি প্রার্থী হলো না কোথায় কি করলো সে ব্যাপারে আমাদের কোনো উৎসাহও নাই, কোনো উদ্যোগও নাই, কিছুই নেই। আরেকটা অভিযোগ যে আপনাকে মৃণালদাকে একাধিক জনকে প্রার্থী মানে হতে বলা হয়েছিল পুরসভা ভোটে, কিন্তু তৃণমূলের সঙ্গে কথা বলে গোপন আলোচনা করে আপনারা প্রার্থীপদ প্রত্যাহার করেন, প্রার্থী হতে চাননি। দেখুন, প্রার্থী হওয়ার জন্য অলরেডি আমরা, আমার ওয়াইফ 8 নম্বর ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য অলরেডি আমরা এখনও দেখতে পাবেন আমরা দেওয়াল লেখন করেছিলাম, কিন্তু পার্টি আমাদের মিল্টন রশিদ আমাদের পাশে দাঁড়ায়নি। যেভাবে তৃণমূল আমাদের উপর প্রেশার সৃষ্টি করে, আমার মিসেসের উপর প্রেশার সৃষ্টি করে, দিনের পর দিন রাতের পর রাত পুলিশ প্রশাসন দিয়ে আমার মিসেসকে যেভাবে মানে বাধ্য করে, একদম বাধ্যই করে, হ্যাঁ, তখন দল কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি। মিল্টন রশিদ তখন দাঁড়ায়নি, কয়েকজন কতিপয় ক্যান্ডিডেটের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে নিয়েছিল যে আমাদের 2-3টে ওয়ার্ডে প্রার্থী থাকবে, যেমন 12 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে, 11 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে, 19 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে, বাদ বাকি আমাদের উইথড্র করলে আমাদের কিছু আসে যায় না। এই খবরটা আসার পর দল যখন আমাদের পাশে নেই তখন আমরা বাধ্য হয়ে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। প্রদেশ কংগ্রেস বা দল মানে ওভারঅল দল, শুধু মিল্টন রশিদ না, তাদের সঙ্গে কি আপনাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে? আপনাদের তো একাধিক জন যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা প্রদেশ কংগ্রেসের মেম্বার, দূরত্বটা কোথায় তৈরি হচ্ছে? তারাও তো দলের সঙ্গে যুক্ত। দূরত্বটা তৈরি মূলে হচ্ছে মিল্টন রশিদ যে মেন, কারণ মিল্টন রশিদ কারোর সঙ্গে যোগাযোগ রাখে না এবং মিল্টন রশিদ কর্মীদের কথাকে মূল্যায়ন দেয় না, যার ফলে আজকের এই দূরত্ব। আমাদের প্রদেশ কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। মিল্টন রশিদ কি জেলা কংগ্রেসের সংগঠনকে দুর্বল করছে, কি মনে করছে? অনেক দুর্বল হয়েছে। এই ইলেকশনে তার রেজাল্ট দেখতে পাবেন যে কংগ্রেসটা কোথায় দুর্বল হয়ে গেছে আস্তে আস্তে। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো আঘাত রয়েছে? কার? মিল্টন রশিদ। হতে পারে, সেটা আপনারা মূল্যায়ন করুন, আপনারা দেখবেন যে কার সঙ্গে, সেটা তো আমরা বলতে পারবো না। আমরা তো আইবি নয় বা সিআইডি নয় যে আমরা খুঁজে বার করবো। এটা সাংবাদিকদের, আপনারা সাংবাদিক আছেন, সাংবাদিকদের কাজ, এটা আপনারা করবেন। তার নাম আর পদ? আমার নাম সঞ্জয় অধিকারী, বীরভূম জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন ট্রেজারার এবং বর্তমানে আমি প্রদেশ কংগ্রেসের পার্মানেন্ট ইনভাইটি আছি। হ্যাঁ, যার রাহুল গান্ধী যেখানে অ্যাপ্রুভ করেছে সেই জায়গায় আমি আছি।
পাশাপাশি এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা বীরভূমের কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন, সমস্ত ভাবনার অবসান অধীর চৌধুরী ঘটিয়ে দিল। দাদাকে এই খবরটা শুনে আমাদের কোনো একজন হিতাকাঙ্ক্ষী পার্টির নেতা বা সদস্য কেউ এটা পাঠিয়েছিলেন এবং অধীর দাও নিজের অফিসে বসে আপনাদের কাছে বক্তব্য দিয়েছেন। এইমাত্র অধীর চৌধুরী আমাকে ফোন করে বলল, তুই কি চিঠি পাঠিয়ে দিয়েছিস? আমি বললাম, হ্যাঁ, আমি এআইসিসিকে এবং পিসিসিকে চিঠি পাঠিয়ে দিয়েছি। উনি সঙ্গে সঙ্গে চিঠি মেল খুলে দেখে উনি বললেন, তোমাকে আমি পারমিশন দিলাম, এই কয়েকজন নামে তুমি আপাতত সাসপেন্ড করে দাও, বাকি কথা আমার এখানে যে সাংবাদিক ভাইরা থাকবেন বাকি কথা আমি বলে দেব। আমরা তাই বীরভূম জেলা কংগ্রেস ইমিডিয়েট একটা মিটিং ডেকে, আজকে আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটের মিটিং ছিল, আগামী 4 তারিখ থেকে আমরা প্রচারে নামব সিউড়ি শহরে। কিন্তু তার আগে আমাদের মধ্যে থেকে কংগ্রেসের নাম ভাঙিয়ে কেউ তৃণমূল করবে, কেউ বিজেপি করবে, এটা অধীর চৌধুরী সহ্য করবে না। জোটকে সমর্থন করতে হবে, সে যেখানে যাই প্রার্থী হবে। কয়েকদিন আগে দেখেছিলেন একটা জেলা সভাপতিকে 10 মিনিটের মধ্যে তাড়িয়ে দিয়েছিল পিসিসি, বলছি তাড়িয়ে দিয়েছিল। পৌরসভা নির্বাচনে এই যাদেরকে সাসপেন্ডের কথা বা যাদেরকে অধীর চৌধুরী নির্দেশ দিয়েছে সাসপেন্ড করতে, বা উনিও সাসপেন্ড করে দিয়েছেন, অলরেডি উনি সাসপেন্ড করে দিয়েছেন পেন অ্যান্ড কাগজে, আমি খালি প্রকাশ করছি। তারা গত পৌরসভা নির্বাচনে তাদেরকে টিকিট দেওয়া হয়, টিকিট দেওয়ার পরে দেওয়াল লিখনও করে, দেওয়াল লিখনের পরে তৃণমূলের সভাপতির ফোন পেয়ে তৃণমূলের ঘরে পৌঁছে যায়, তারপরে আর নমিনেশন করেনি, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এমন একজনকে সাসপেন্ড করব যাকে পঞ্চায়েতের টিকিট দেওয়ার পরেও, এই পৌরসভার টিকিট দেওয়ার পরেও সে নিজেকে বলেছে আমার এক ছেলে বিজেপি করে, এক ছেলে তৃণমূল করে, সুতরাং আমাকে তোমরা ইলেকশনে দাঁড় করিও না। তাহলে এই সমস্ত লোক আজকে যদি দল বিরোধী কাজ করে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই যে আমার সঙ্গে যারা বসে আছে ওয়ার্কিং সভাপতিরা এবং মহকুমা সভাপতিরা, ওনারাই বসে কিন্তু মিটিং করে প্রার্থী ঠিক করেছিলেন এবং সেই প্রার্থীটা আমি ছিলাম, সেই প্রার্থীটা আমার নাম ছিল, কিন্তু আমি আমার নাম পাঠাইনি মাননীয় আমার দাদা অধীর চৌধুরীর কাছে। অধীর চৌধুরীর কাছে আমি অন্য নাম পাঠিয়েছিলাম, কিন্তু এআইসিসি এবং পিসিসির নির্দেশ যে সমস্ত প্রাক্তন বিধায়ককে এবারে ভোটে লড়াই করতে হবে, সেই নির্দেশ আমার কাছে এসেছিলো বলে আমি রাজি হয়েছি ভোটে লড়তে। যাই হোক, আমি নাম ডিক্লেয়ার করছি, সেই নামগুলো আজ থেকে তাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। যাদের নাম করব তারা যে যা পদে ছিলেন, একজন তো বা কোনো পদেই নাই, ও বিজেপি করে আর ওপরে টিএমসি করে, ও কোনো পদেই নাই। এদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো নেতাকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করবে না। যাদেরকে সাসপেন্ড করতে চলেছি বা আমার দাদা অধীর চৌধুরী সাসপেন্ড করে দিয়েছে অলরেডি, তারা যদি পার্টির নাম করে কোথাও কোনো অন্যায় কাজ করে বা পার্টির পতাকা ব্যবহার করে অন্য কোথাও কোনো কার্য করে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নামগুলো পড়ছি: মৃণাল বোস আমাদের জেলার কার্যকারী সভাপতি ছিলেন, সঞ্জয় অধিকারী প্রাক্তন সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি কোনো পদে নেই, অপূর্ব চৌধুরী উনি পিসিসির মেম্বার, রথিন সেন উনি পিসিসির মেম্বার, সত্যব্রত ভট্টাচার্য উনি পিসিসির মেম্বার। তাদেরকে একটু আগে অধীর দা মৌখিকভাবে সাসপেন্ড করে দিয়েছেন। শুধুমাত্র আমি দাদার কথা আপনাদের সামনে রিপিট করলাম। এদেরকে আজ থেকে সমস্ত পদ থেকে বিতাড়িত করা হলো, তাদের কোনো পদ আজ থেকে থাকলো না, বহিষ্কার। অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি জানান,
দেখুন এটা ওদের আন্তর্দলীয় ব্যাপার, কাকে ওরা রাখবে, কাকে ওরা বহিষ্কার করবে, কাকে ওরা সাসপেন্ড করবে, সেটা সম্পূর্ণ ওদের নিজেদের ব্যাপার। তবে আমরা বীরভূমবাসী হিসেবে মনে করি যারা কংগ্রেসের সমস্ত কর্মসূচির সঙ্গে জড়িত ছিল, যেখানে যেটুকু কংগ্রেসের কর্মসূচি হতো তাদেরকেই দেখতাম প্রথম সারিতে থেকে তার নেতৃত্ব দিতে। আজকে খারাপ লাগছে যে দল তাদেরকে কী কারণের জন্য বহিষ্কার করলো বলতে পারবো না। তবে কংগ্রেস যে ক্ষয়িষ্ণু দল হয়ে গেছে তার বড় প্রমাণ হচ্ছে, দেখুন তাদের প্রার্থী নিজেই বলেছেন যে সিপিএমের তৈরি করে দেওয়া কর্মসূচি অনুযায়ী তারা কাজ করবে। কোথায় মিছিল মিটিং কী প্রোগ্রাম হবে সিপিএম নাকি সেই কর্মসূচি ঠিক করবে। তারা ভুলে গেল যে সিপিএমের হাতে কংগ্রেসের কত লোক মার খেয়েছে, কংগ্রেসের কত লোক নিহত হয়েছে, কত জমির ধান লুট হয়েছে, সেটা ভুলে গিয়ে তারাই করছে। কাজেই আপনি বাঁচিলে বাপের নাম, এই উপাখ্যানে বিশ্বাস করে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমার মনে হয় না তো খুব একটা ভালো ফল হবে, কংগ্রেসকে আগামী দিনে খুঁজেও পাওয়া যাবে না। দেখুন এটা তো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, নিজস্ব ঘটনার ব্যাপার। তবে আমি তো বললাম যেটুকু দেখেছি যারা এই কথাগুলো বলছেন তারাই কিন্তু বীরভূম জেলার বিভিন্ন জায়গায়, সে মৃণাল বসু বলুন, সঞ্জয় অধিকারী বলুন, এরাই কিন্তু বিভিন্ন সময়ে কংগ্রেসের হয়ে তারা রিপ্রেজেন্ট করতেন, কংগ্রেসের হয়ে তারা প্রচার কর্মসূচিতে থাকতেন। কিন্তু আজকে দুর্ভাগ্যের ব্যাপার যে তাদেরকে এই দল থেকে সরে যেতে হলো। আর এটা একটা কথার কথা যে এই কারণের জন্য তাকে বহিষ্কার করা হলো। আমরা তো একটা জানি প্রবচন আছে, টু কিল এ ডগ গিভ হার এ ব্যাড নেম। সেই থিওরিতে তারা চলছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 1 এপ্রিল বীরভূম জেলা জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের পক্ষ থেকে বক্রেশ্বর থার্মাল পাওয়ারের জমিদান করা জমিদাতারা পথ মিছিলের মাধ্যমে তাদের চাকরির দাবিতে বিক্ষোভ সমাবেশ করলেন। এদিন সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনের মাঠ থেকে মিছিল শুরু হয় এবং সিউড়ির বাস স্ট্যান্ডে শেষ হয়। তাদের দাবি, দেউচাপাচামি কয়লা খনির জন্য যেভাবে জমি নিয়ে চাকরির নিয়োগপত্র দিয়ে জমিদাতাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? আমরা তো অনেক আগেই জমি দিয়েছি। তাছাড়াও চাকরির দাবিতে একাধিক জায়গায় তারা নানান দাবিসহ বিক্ষোভ সমাবেশ করেছে, তাতে কোনো সূত্রপাত হয়নি। তাই বীরভূমের সাংসদ তথা তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের কাছে আবেদন জানানো হয় তারা যেন শীঘ্রই কাজ পায়। এদিন প্রায় 50 জন জমিদাতা আজ মিছিল করে বিক্ষোভ সমাবেশ করলেন। এদিন বীরভূম জেলা জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের পক্ষ থেকে বক্রেশ্বর ভূমিহারা ইউনিয়ন থেকে এসেছি। আমরা দীর্ঘ 25 বছর ধরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ থার্মো পাওয়ারকে জমি দিয়েছিলাম। আজও পর্যন্ত আমরা প্রতারিত। সেই 1996 সালের নোটিফিকেশন অনুযায়ী আমরা একটা প্রতি পরিবার একটা করে চাকরি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দীর্ঘ 25 বছর থেকে এই রাস্তায় এগিয়ে আসছি। বাপ কাকাদের দাদুরা বাপ কাকারা চেষ্টা করে গেছে, কিন্তু কোনোভাবেই আমাদেরকে সেই চাকরি দেয়নি। আজও সরকার আমাদের কাছ থেকে প্রতারিত করছেন আমাদেরকে। তার জন্যই আমরা এই আজ বিক্ষোভ মিছিল সিউড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। হ্যাঁ, করেছিলাম আমরা বারবার, এটা একবার না, আমরা বারবার করছি। 2020 সালের পর থেকে আমরা বারবার করে এই বিক্ষোভ মিছিল করছি সরকারের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি এই বার্তা পৌঁছাই তাহলে আমরা অবশ্যই আমাদের প্রাপ্য অধিকারটা আমরা পাবই। আজকে আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে, কারণ আমরা বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ অধিকারের কাছে আমরা গেছি, বড় বড় অফিসারদের কাছে গেছি, পিডিসিএলের যে সমস্ত দায়িত্ব আছেন, যে সমস্ত অফিসার আছেন, আমাদের ডিএম স্যার আছেন, এদের কাছে বারবার যাওয়ার সত্ত্বেও আমাদেরকে এনারা বিভিন্নভাবে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের ব্যাপারটাকে কোনোভাবেই এনারা শুনতে চাইছেন না এবং গুরুত্বও দিচ্ছে না। অথচ দেউচপাচামি আমাদের একই ডিস্ট্রিক্ট, একই বীরভূমের একই মাটিতে দেউচপাচামিতে একটা প্রজেক্ট হচ্ছে, যে প্রজেক্টটাতে অন দ্য স্পট জমি নিচ্ছেন এবং
টাকাও পাচ্ছেন এবং চাকরিও পাচ্ছেন। আজ আমরা 25 বছর ধরে জমি দিয়েছি তাপবিদ্যুৎকে, যেটা সরকার পক্ষ নিয়েছিলেন জমিটা আমাদের, আজও পর্যন্ত আমাদেরকে প্রতারিত করে রেখেছে। সেই জন্যই আমরা চাইছি যে আমরা এই বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বার্তাটা আমাদের যে বিক্ষোভ মিছিল। আর দ্বিতীয়ত আজ এই বিক্ষোভ মিছিলটা করার একটাই কারণ আমাদের যিনি 3 বার সংসদে ছিলেন, আমাদের শতাব্দী রায় মহাশয়া আছেন, ওনার কানে যদি আমাদের এই কথাটা যদি আমরা পৌঁছাতে পারি, নিশ্চয়ই উনি এখন এইবারে আমাদের এই ইলেকশনের সময় উনি প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছেন, সেই জন্য উনি হয়তো আমাদের কিছু একটা সুরাহা রাস্তা করতে পারেন। এই বলে আমরা আজ বিক্ষোভ মিছিলটা করছি এবং মাননীয় আমাদের শতাব্দী রায়ের কাছে এই বার্তাটা পৌঁছানোর জন্য। আর বিকাশবাবুর কাছে তো আমরা বারবার এই ব্যাপার নিয়ে দরবার হয়েছি, বিকাশবাবু এই ব্যাপারটাকে নিয়ে আমাদের একবারও কর্ণপাত করেননি। তাই আমরা চাইছি এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এমএলএ এমপি মহাশয়া যিনি শতাব্দী রায় এবং আমাদের সেকেন্ড কমান্ডার যিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনার কাছে এই কথাগুলো আমরা পৌঁছে দিতে চাইছি আপনাদের সাংবাদিকের মাধ্যমে। যদি এই কথাগুলো ওনাদের কাছে আমাদের পৌঁছায়, আমরা 100% শিওর যিনি দিদি আমাদের একটা সুরাহা করবেই, আর আমরা এই যে 25 বছর থেকে আজকে অনাহারে মরছি তার থেকে আমরা কিন্তু রক্ষা পাবো। আমার নাম উজ্জ্বল দাস, আমার বাড়ি মেটেলা, আমি বক্রেশ্বর তাপবিদ্যুৎ জমি দিয়েছি আজ দীর্ঘ 25 বছর ধরে। আমাদের কাছে এখন আছেন আমাদের কাছে এখন ভূমিহারা আছেন 700+, অথচ আমাদের পিটিসিএল এবং ডিএম একটা ঘোর পথে চক্রান্ত করে একটা ট্রেনিংয়ের নামে একটা প্রতারণা জাল বিছিয়ে কিছু ছেলে 216 জনকে ট্রেনিংয়ের নামে একটা প্রতারিত করেছে এবং টিমটাকে আমাদের ভূমিহারাকে 2 ভাগে ভাগ করেছেন এবং ভাগ করে কি করছেন যাতে 2 টিমের মধ্যে আমাদের লড়াই দ্বন্দ্ব হয় এবং মাঝখান থেকে যাতে আমরা চুপচাপ বসে থাকতে পারি এবং নিশ্চিন্তে পিটিসিএল একটা কাজ করতে পারে এবং আমাদেরকে চাকরি না দিয়ে যেটা পিটিসিএল কিন্তু ফায়দা লুটার চেষ্টা করছে। সেই জন্যই আমরা চাইছি আমরা আমাদের মতন করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 1 এপ্রিল শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ও 3 ছাত্রীদের অশ্লীল মেসেজ করার অভিযোগ তুলে বিশ্বভারতীর এক প্রফেসরের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ পড়ুয়াদের। পাশাপাশি প্রফেসরকে তারা কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করল পড়ুয়ারা। বিশ্বভারতীর পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজ ভাষা ভবন বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, সেই সঙ্গে তাদের অশ্লীল মেসেজ করার অভিযোগ আগেই উঠেছিল। অভিযোগ হয়েছে শান্তিনিকেতন থানায় ও বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে। তবে এখনও পর্যন্ত 3 ছাত্রীদের দাবি, যতক্ষণ না প্রফেসর আবদুল্লাহ মোল্লাকে বহিষ্কার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্তই তালা বন্ধ থাকবে। এদিন বিক্ষোভরত পড়ুয়ারা জানান, আমার সাথে তো 6 বছর ধরে আমি আগে 6 বছর ডিপার্টমেন্টে প্রেপ থেকে আমি এখানে পড়ছি। আমার সাথে তো যেটা হয়েছে আমি চাই যে আমার জুনিয়রদের সাথে না হোক। আর সেকেন্ডলি শুধু আমি বলে না, প্রত্যেকটা পার্টিকুলার মেয়েকে ধরে ধরে ডেকে নিয়ে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয়, অনেকে হয়তো সামনে আসছে না, প্রত্যেকজন একই কথা বলবে যে উনি মেন্টালি হ্যারেস করেন। এই মেন্টালি কি অনেক রকমভাবে অনেকভাবে প্রলোভন দেখান, অনেক কিছু করেন। অনেক মেয়ে হয়তো প্রলোভিত হয়, অনেক হয় না। এখন তোমরা কি চাইছো? ওনার অবিলম্বে ওনাকে বহিষ্কার করা হোক ডিপার্টমেন্ট থেকে। ওনাকে আমরা টিচার হিসেবে দেখতে চাই না, ডিপার্টমেন্ট থেকে সাসপেনশন চাই। আজকে কি সব পড়ুয়ারাই তোমরা প্রতিবাদ জানালে? আমরা সবাই মিলে, দরকার হলে আরও কয়েকজন আছে ওদেরকেও ডাকবো, দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এটা যতদিন না ওনাকে বহিষ্কার করে আরও আমরা চালিয়ে যাবো। এটা ভিত্তিহীন, কোনো কিছুই ভিত্তিহীন নয়। আমাদের কাছে সব প্রমাণ সহ সব কিছু আছে, ঠিক আছে? আমরা কোনো ভিত্তিহীন কথা বলছি না। উনি যেই মেসেজটা দিয়েছেন, শুনুন, আজকে আমরা আমাদের যে আদার্স যে বন্ধু বান্ধব আছে তারা আমাদের জন্য প্রোটেস্ট করছে। আমরা তো থানায় গিয়ে এফআইআর করেছি, তো তারাই ওনার রুমে তালা মেরে পর ওনাকে বের করে দিয়েছেন। কি চাইছো তোমরা? ওনাকে এই ডিপার্টমেন্ট থেকে বের করা হোক। উনি যে চেয়ারটায় বসেন সেই চেয়ারটার মিসইউজ করছে, সেই চেয়ারটা থেকে ওনাকে বাদ দেওয়া হোক। বিশ্বভারতী কোনো পদক্ষেপ নিচ্ছে না? না, বিশ্বভারতী এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। পাশাপাশি দিন প্রফেসর আবদুল্লাহ মোল্লা বলেন, আমি লিখেছেন না, আমি এগুলো লিখিনি, এগুলো পুরো ভিত্তিহীন। আমরা দত্তদাস তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে কেন?
সেটা বলতে পারবো না ওরা কেন বিক্ষোভ দেখাচ্ছে, বাট ওরা জোর করে এগুলোকে সাজিয়ে একটা চক্রান্ত করে এগুলোকে জাস্ট করার চেষ্টা করে। এটা ওদের রাগ একটাই, আমি ওদের এক্সাম ডিউটিতে গার্ড দিই, গার্ডের জন্য ওরা কম্পালসারি যে পেপারগুলো যেগুলো আমাদের ডিপার্টমেন্টেরও পেপার নয় সেই পেপারগুলো তো ওরা ফেল করে যায়। তো সেই চার্জ আমার উপরে আসে যে আমি নাকি ওদেরকে ফেল করিয়েছি। যে এক্সামের কোশ্চেন ডিপার্টমেন্ট বানায় না, যে এক্সামের খাতাও ডিপার্টমেন্ট চেক করে না, সেই এক্সামের নাকি ডিপার্টমেন্ট থেকে ফেল করানো হচ্ছে। মানে এগুলো জাস্ট মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। যে মেসেজগুলো করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দেখা করা কথা এবং বিভিন্ন রকম অশ্লীল যে মেসেজ করা সেগুলো করা হয়েছে। না, মেসেজ আমার কাছেও প্রিন্টেড আছে, এখানে আপনারাও দেখতে পারেন চাইলে। মানে এখানে মেসেজে কোথায় অশ্লীল কথা লেখা আছে সেটা আমাকে দেখালে একটু ভালো হয়। আমি প্রিন্ট করে রেখেছি, মানে কোথায় এখানে অশ্লীল মেসেজ আছে সেটা আমাকে দেখালে আমি একটু এই তো একদম এই যে না, এখানে মেসেজগুলো দেখলে তো বুঝতে পারবো আমরা যে মেসেজে কি লেখা আছে, সেটা মেসেজ দেখলে সেটা বলতে পারবে। একদম আমাকে যে চক্রান্তভাবে ফাঁসানো হচ্ছে। আমার নাম আব্দুল্লাহ মোল্লা, জাস্ট চক্রান্ত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে চোলাই মদ পাচারকারীরা বীরভূম সীমান্তবর্তী থানা এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে পাইকারি হারে চোলাই মদ বিক্রি করছে। সেগুলি শুধু বিক্রি নয়, আবার কখনো তারা অন্যত্র পাচারও করছে। এই ধরনের খবর আসতে লোকপুর থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। গতকাল রবিবার 31শে মার্চ রাতে লোকপুর থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে নাগরাকোন্দা পঞ্চায়েত এলাকার তারাপুর গ্রাম থেকে বিপত্তারণ দেবনাথ নামে এক মদ বিক্রেতাকে 20 লিটার মদসহ আটক করে। আজ সোমবার 1 এপ্রিল ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পক্ষ থেকে। উল্লেখ্য, লোকপুর থানার পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে এ পর্যন্ত একটি মোটরসাইকেল, প্রায় 100 লিটার অবৈধ চোলাই মদসহ 5 জনকে আটক করে। বর্তমানে ধৃতরা সকলেই জেল হেফাজতে বলে সূত্রের খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটিল বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। ইসলামিক ক্যালেন্ডারের আরবি মাসের 9ম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালিত হয়।
এই সময়ের মধ্যে আল্লাহর ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা। সারাদিন নির্জলা উপবাস থাকেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের আজান শুনে উপবাস ভঙ্গ করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা। যে খাবার খেয়ে এই উপবাস তথা রোজা ভঙ্গ করা হয় সেটাকেই বলে ইফতার। গতকাল রবিবার 31শে মার্চ 20টি রোজা উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর পাওয়ার হাউস মোড় সংলগ্ন জামতলার কাছে আহলে সুন্নাত জামে নৈমি মাদ্রাসাতে দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খানের উদ্যোগে প্রায় 150 জন মানুষকে রোজা খোলানো হয়। এখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, বীরভূম জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনেরা। এদিন রফিউল হোসেন খান জানান, এই আহলে সুন্নাত জামে নৈমি মাদ্রাসাতে আমরা ইফতার করালাম। এখানে সকল সম্প্রদায়ের মানুষজন হাজির ছিলেন। তিনি আরও জানান, আমাদের ইফতার পার্টি ছিল, যাই হোক আমাদের এখানে নঈমি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় আমরা সবাইকে মাদ্রাসায় সম্মান করি। মাদ্রাসায় অনেক ছেলেরা এসে পড়াশোনা করে এবং আজকে আমাদের ইফতার পার্টি ছিল। সেই ইফতার পার্টিতে আমরা হিন্দু মুসলিম সকলে মিলেমিশে একসঙ্গে আমরা ইফতার পার্টি আজকে পালন করলাম। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।